নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয়া আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, ঠাকুরমার ঝুলি। অনেকক্ষণ থেকে মাথাটা ধরা ধরা লাগছে, পড়তে মন লাগছে না। হাতের বইটা ঠেলে সরিয়ে রেখে সতু ঠাকুমার চৌকির এক পাশে শুয়ে পড়ে হাই তুলে বলে, ঠাকুমা, পড়াটরা ছেড়ে দিচ্ছি বুঝলে। নবদুর্গা ঘরে হাই পাওয়ারের লাইট জ্বলা সত্ত্বেও চৌকির এক ধারে টুলের ওপর মোমবাতি জেলে নিবিষ্ট চিত্তে একখানি কাঁথায় ফুল তুলছিলেন অবশ্য বিনা চশমাতেই। তবে মোমবাতি খরচ তাঁর আছে, কারণ কাঁথায় ফুল তোলা তার দুরন্ত নেশা। কেন, কার জন্যে, সেসবের ধার ধারেন না তিনি। একখানি শেষ হলেই আর একখানিতে হাত দেন। সতু, মন্টি, ঝুমঝুমি, বুলবুলদের মতো মাথা ধরার বালাই তার নেই। শুধুই উঁচু থেকে বিদ্যুতালোকে ছুঁচ ঠাওর করতে পারেন না। বলেন, ওসব ইংরেজি আলো টালো তোদেরই ভালোবাসা, আমাদের চোখে সেজের আলোই খাটে। তাঁদের আমলে রীতিমতো বিদুষী বলে গণ্য ছিলেন নাকি নবদুর্গা, তবু বাতিকে বলেন সেজ। এই নিয়ে নাতি নাতিরা হাসে। অবশ্যই ঠাকুমার অনেক কথা নিয়েই হাসে ওরা। তবে আপাতত নবদুর্গাই নাতির কথায় হেসে ফেললেন। বললেন, কেন, পড়া কি অপরাধ করল? ভীষণ অপরাধ ঠাকুমা, বেশি বিদ্যে হলে আর চাকরি বাকরি হবে না। নবদুর্গা হেসে বলেন, মন উড়ুর বয়স হয়েছে, পড়তে মন লাগছে না তাই বল, বুড়ি পেয়ে বোকা বোঝাতে আসিস নে। সত্যি সত্যি, তিন সত্যি ঠাকুমা, মন উড়ুগুড়ু। তোর এ কি আমাদের ঠাকুরদার আমল গো, যে 20 বছরে মন উড়ুগুড়ু করবে? আমরাও তো পাকা ছেলে নই। নবদুর্গা পাকা ভুরুতে ভ্রুভঙ্গি করে বলেন, না তা কি আর, করে ঠিকই, তবে চারদিকের গতিক দেখে প্রকাশ করতে ভরসা পাস না, এই যা। মনে মনে তো জানিস মাথার উপর দুটো দাদা বসে, 39-এর আগে তো আর কোণে জুটবে না। কিন্তু নেকা পড়ার কি বললি শুনি? 3 সত্যি তো করে বসলি। আইন পাশ হয়ে গেছে, MA বিএরা আর চাকরি পাবে না। বিদ্যেটাই এখন ডিসকোয়ালিফিকেশন। মানে আর কি, দোষের হয়ে গেছে ঠাকুমা। নবদুর্গা ছুঁচে সুতো পড়াবেন বলে বাগিয়ে ধরেছিলেন। সে কাজ স্থগিত রেখে অবাক হয়ে বলেন, এ আবার কি অনাছিষ্টি কথা? এ যে সেই বিদ্যাসুন্দরের পালার ছড়ার মতন বলছিস, গুণ হইয়া দোষ হইল বিদ্যার বিদ্যায়। ঠিক 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 বলেছ ঠাকুমা, এ যুগের নীতি ওই, একালে গুণই দোষ, এর নাম কালধর্ম। নবদুর্গা ছুঁচে সুতো পরিয়ে নিয়ে নতুন ফুলে সেটি সংযোজনা করে ধীরে সুস্থে বলেন, তা যদি বললি ভাই, ও শুধু একালের দোষ নয়, সব কালেরই। আমাদের আমারও প্রেবাদ ছিল, অতি ঘুরন্তি না পায় ঘর, অতি সুন্দরী না পায় বর। সতু ঠাকুমার বালিশটা টেনে নিয়ে গুছিয়ে ঘাড়ের তলায় দিয়ে বলে, সে তো ভাগ্যের বা অদৃষ্টের কথা ঠাকুমা, আইনে এমন ছিল। ধরো না কেন এখনকার দিনে যেমন। নবদুর্গা ওর কথার মাঝখানেই বিমনাভাবে বলেন, তাও ছিল বই কি, তখন আইন মানেই সমাজ। সমাজে ব্যবস্থাটা কি ছিল বল? যে যত বড় কুলিনের ঘরের মেয়ে
তার কপালে তত দুর্গতি। কুলীন কন্যে বলে গুমর করলে কি হবে? ওই তোদের চাকরি নাকি বলছিস? ওর মতনই তাদের ভাগ্যে আর বর জুটত না। ভঙ্গ বংশজের গলায় মালা দেওয়া চলবে না, কুলীন বরও জুটবে না। তাহলেই দেখ গুণ হয়েই দোষ। সতুর আপাতত বিমনা মন অলস কৌতূহলী হয়ে ওঠে। সে ঠাকুরমার হাত থেকে সেলাইটা টেনে সরিয়ে দিয়ে বলে, রাখো তোমার শিল্পকলা, তোমাদের সেকালের গল্প বলো দেখি। আমাদের কালের আবার গল্প? নবদুর্গা নিজের যুগকে নস্যাৎ করে দেন। আরে মশাই, সতু হাসতে হাসতে বলে, ওই কুলীন কন্যেদের গল্পই একটু করো না। নবদুর্গা ভেবে নিয়ে বলেন, আমাদের আমলে অবশ্যই অত কুলীনে কাণ্ড ছিল না। একটা ঘাটের মরার সঙ্গে 100টা মেয়ের বিয়ে দেওয়ার কেলেঙ্কারও বন্ধ হয়ে গেছিল। তবে শুনেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছে, আমার দিদিমার বড় বোনেরই তো কুল বজায় রাখতে ফুল গাছের সঙ্গে বিয়ে হয়েছিল। শেষে সেই বড় বোনই মরণকালে বাপকে দিব্যি দিয়ে যান। বংশে যেন এমন কুপ্রথা আর না চলে। সতু বালিশ থেকে মাথা তুলে বলে, সেকালে বাপ মাগুলো কি নিষ্ঠুর আর স্বার্থপর ছিল ঠাকুমা। কুল মানে কি? শুধু তো নিজের অহংকারটি বজায় রাখবার জন্যে মেয়েগুলোর জীবন একেবারে নষ্ট করে দিত। নবদুর্গা একবার পাশের ঘরের দিকে, অর্থাৎ নিজের ছেলের বউয়ের দিকে কটাক্ষপাত করে বলেন, তা তোদের একালের মা বাপও কম স্বার্থপর নয় বাপু। একালে তো দেখতে পাচ্ছি সকল মেয়েরই কুলীন কন্যের দশা, আর ছেলেগুলো সব যেন বংশজের ছেলে। নবদুর্গা নেহাত অবুঝ বুড়ি নন, প্রত্যেক বিষয় বেশ বুঝমান আছেন, কিন্তু এই একটি বিষয় বেজায় অবুঝ। নাতি নাতনিদের বিয়ের বয়স চলে যাচ্ছে, অথচ বিয়ে হচ্ছে না। এ তিনি মোটেই বরদাস্ত করতে পারেন না, এবং এই না হওয়ার জন্য সম্পূর্ণ দোষী সাব্যস্ত করে রেখেছেন নিজের পুত্রবধূকে। বলেন, ঝঞ্ঝাট আর পয়সা খরচের ভয় কর্তাগিন্নির এই গাফিলতি, নইলে চেষ্টা করলে নাকি আবার ছেলে মেয়ের বিয়ে হয় না। সতু অবশ্য এত বড় একটা সামাজিক সমস্যার প্রতি দৃকপাতও করে না। সে একগুয়েমির সুরে বলে, ওসব সেকালেকাল রাখো ঠাকুমা, চিরকালই সেকালের চেয়ে একাল খারাপ হয়ে থাকে। ফুল গাছের সঙ্গে বিয়ে কি জিনিস তাই বলো। নবদুর্গা পা মুড়ে গুছিয়ে বসে বলেন, আমারও শোনা কথা, তবে প্রত্যক্ষ মানুষটাকে দেখেছি বটে। দিদিমার বোন, আমাদের মাসি দিদিমার কথা বলছি। কাঁচা সোনার মতো রং, মোমবাতির মতো হাত পা, কাটা চুলে আর একখানা মটকার থানেও চেহারার কি জলুস। দিদিমার বাবা ছিলেন মহাকুলীন, প্রথম মেয়েকে দিয়ে আরও কুলমর্যাদা বাড়াবেন তাই খোঁট করে বসে আছেন। নৈকস্য কুলীন পাব, তবে মেয়ের বিয়ে দেব। মেয়েদিকে 18-20 পার হয়ে গেল। সতু বিস্ফারিত লোচনে বলে, সে কি ঠাকুমা, এত বড় মেয়ের বিয়ে দিতে না পেরে জাত গেল না তার? সেকালে তো শুনেছি মেয়ের 10 বছর বয়স হলেই জাত যেত। আহা, সেই যাদের যেত তাদের যেত, কুলীনের ঘরে যেত না। কুলীনের ঘরে কত মেয়ে চিরকুমারী থেকে যেত শুনেছি।
দিদিমার বাবা অবশ্যই মেয়ের বিয়ের জন্য ঘটক লাগিয়েছেন চারদিকে, কিন্তু এমন সোনার প্রতিমে মেয়েকে নেহাত ঘাটের মরা বিয়ে ব্যবসা কুলিনের হাতেও সঁপে দিতে ইচ্ছে নেই, তাই দেরি হচ্ছে। মেয়ের যখন 22 বছর বয়স, তখন নাকি চাঁদমোহন ঘটক এমন এক পাত্রের সন্ধান এনে দিল যে চমকে যাবার মতো। ছেলে সুতনুটিতে কোম্পানির চাকরি করে, জামা গায়ে দেয়, সাহেবদের সঙ্গে কথা কয়, ফরাসি পড়ে পণ্ডিত হয়েছে, অথচ নৈকস্য কুলীন। তার উপর আবার নাকি রাজপুত্রের মতো চেহারা, তার উপর আবার এখনো একটাও বিয়ে করেনি। বলেছে বড় সড় সুন্দর মেয়ে পেলে এখন বিয়ে করে। ফুলেশ্বরীকে দেখলে তো গলেই যাবে। শুনে দিদিমার মা তো আহ্লাদে উলসে উঠলেন। আবার যে যেখানে ছিল ঘটককে ধন্যে ধন্যে করতে লাগলো, কারণ এক বরে বর তখন বৈকুণ্ঠের নারায়ণের মতো দুর্লভ, তার উপর আবার কোম্পানির চাকরি, নবাবী বাকে সেই বাকে। কিন্তু দিদিমার বাবা রামতরণ মুখুজ্জে বেঁকে বসলেন, বললেন, সাহেবের ঘরে চাকরি করে, তার কি আর জাত আছে? যে ছেলের ব্রাহ্মণত্ব বজায় আছে এমন পাত্র জোগাড় করো। চাঁদমোহন ঘটক জিভ কেটে বলল, আর ছি ছি মুকুজ্জে মশাই, এ আপনি বলছেন কি? আমি কি আর না জেনে শুনে খবর এনেছি? মহানিষ্ঠাবান ছেলে, ত্রিসন্ধ্যা গায়ত্রী না করে জল গ্রহণ করে না। নিত্য ভাগবত পাঠ, চণ্ডী পাঠ, সপাক অন্ন আহার, কিছুর ত্রুটি নেই। তবে হ্যাঁ, কোম্পানির কাজ করে বটে, কিন্তু তাতে কি? তাদের স্পর্শ করেনি একদিনের জন্যেও। রামতারণ হেসে বললেন, ম্লেচ্ছর অন্ন তো খাচ্ছে, সে যে পর্শের বাবা চাঁদমোহন। চাঁদমোহন বললে বিশ্বাস করবেন কিনা জানি না মুকুজ্জে মশাই, ম্লেচ্ছর দেওয়া বেতনে চাঁদি মোহর সে করে আঙুলেও ছোঁয় না। বেতনের সময় তার কারকুন হারান কায়েত হাতে করে দেয়, তারপর গঙ্গায় চুবিয়ে এনে তবে রাজমোহনের হাতে দেয়। রাজমোহনকে কি গেরো, ওই তো নাম পাত্তরের। তা সেই রাজমোহন আবার সেই মুদ্রা তুলসীর দ্বারা শোধিত করে নিয়ে তবে গ্রহণ করে। দরজার আড়াল থেকে ফুলেশ্বরীর মা বীরেশ্বরী মুহুর্মুহুর পুলকে কম্পিত হতে থাকেন, আবার মুহুর্মুহুর হতাশায় ভেঙে পড়তে থাকেন। স্বামীর মুখ তো তিনি দেখতে পাচ্ছেন না, দরজার আড়ালে থাকলেও এক গলা ঘোমটা টানা, শুধু গলার স্বর থেকে ভাব ধরতে চেষ্টা করছে। আশায় আশায় ভাবলেন, তুলসীর তলা শোধনের খবর জানার পর রামতারণ অবশ্যই নরম হবেন, কিন্তু তেমন ভাব কই। রামতারণ বললেন, মুদ্রা শুদ্ধি করলে আর কি হবে চাঁদমোহন? দোষ তো মুদ্রা খণ্ডে লেগে থাকে না, দোষ তার উপসত্ত্ব গ্রহণে। চাঁদমোহনও তেমনই ধরিবাজ, বলল, আজ্ঞে, তা যদি বললেন তো বলি, গোবিন্দপুরে পৈতৃক ধান জমি আছে 50 বিঘে, তাতে সম্বৎসরের ভাত কাপড় চলে। তাছাড়া বাগানে ফল, পুকুরে মাছ, উঠোনে তরকারি। রামতারণ কৌতূহলী হয়ে জানতে চান, তাহলে বেতনের মুদ্রা কি হয়? চাঁদমোহন তৎক্ষণাৎ বলল, আজ্ঞে, গরিব দুঃখীকে বিলোয়। মিছে কথা তো আর ঘটক মুখ পোড়াদের মুখে আটকাতো না। বীরেশ্বরীর প্রাণটা করকর করে উঠল। হায় হায়,
অত টাকা বিলিয়ে নষ্ট করে, সে সংসার আমার ফুলুর হাতে পড়লে। কিন্তু বিলোনোর কথায় রামতারণ যেন একটু সন্তুষ্ট হলেন, বললেন, সেটা ভালো কথা, কিন্তু ওই যে বললে পিরহান গায়ে দেয়, ওতেই যেন মনটা কেমন সায় দিচ্ছে না। ব্রাহ্মণ পণ্ডিতের বস্ত্র আর উত্তরীয়ই প্রকৃত সাজ। চাঁদমোহন সঙ্গে সঙ্গে বলল, আজ্ঞে মুকুজ্জমশাই, গোড়া বেটাদের যে আবার অনেক ফৈজত, পিরহান গায়ে না দিয়ে ওদের দপ্তরে কাজ করা চলবে না, বাধ্য হয়ে পড়তে হয়। তবে আমাদের সেই পাত্রটি গৃহে প্রত্যাগমন করে গঙ্গা জল দ্বারা গাত্র মার্জনা না করে জল গ্রহণ করে না। রামতারণ তবুও কিন্তু তুলছিলেন, কিন্তু বীরেশ্বরী আর থাকতে পারলেন না। শাঁখা, খাড়ু, লোহা সবগুলো ছনাৎ ছনাৎ করে বাজাতে শুরু করলেন। চাঁদমোহন অবহিত হয়ে বলল, মুকুজ্জমশাই দেখুন, মা জননী বোধহয় কিছু বলছেন। অগত্যা মুকুজ্জমশাই ফিরে দাঁড়ালেন। বীরেশ্বরী আকুল হয়ে ফিস ফিস করে বললেন, ওগো, তুমি আর ওজোর আপত্তি করো না, আমার ফুলুকে ওই বরের হাতেই দাও। রামতারণ দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, ফুলি আমার প্রথম সন্তান, ভেবেছিলাম ওকে এমন ঘরে দেব যে ওপর থেকে 7 পুরুষ আশীর্বাদ করবেন। বীরেশ্বরী চোখ মুছে বললেন, তোমরা শুধু খড়ই দেখবে, বর দেখবে না? রামতারণ গম্ভীরভাবে বললেন, বর কি এমন ভালো দেখেছ তুমি, ম্লেচ্ছের দাস? বীরেশ্বরী 22 বছরের মেয়ে বুকে নিয়ে বেড়াচ্ছেন, তাই সাহস না বেড়ে উপায় কি। তিনি বললেন, কোম্পানির চাকরি এখন অনেকেই করছে, এরপর দেখো সবাই করবে, অত বিচার কোথায় থাকবে তোমাদের? যত দিন থাকে। তোমার পিসির মতো জন্ম আইবরি করে রাখতে চাও আমার সোনার ফুলুকে? রামতারণ বিশ্বস্ত মুখে বললেন, আমার পিসি ফুলির চাইতে 10 গুণ সুন্দরী ছিলেন। ওসব কথা আমি জানি না, তুমি এই ছেলেরই ভালো করে খোঁজপত্তর করো। ঘটক ঠাকুর তো বললেন ফুলে মেল, যদু ঠাকুরের বংশ। রামতারণ গলা নামিয়ে বললেন, ঘটক ঠাকুররা অমন অনেক কথাই বলে থাকেন, সে কথা যাক, বেশ, আমি অনুসন্ধান করব। হয়তো কোনোখানে একটু বাপের প্রাণ ছিল, তাই রামতারণ মুকুজ্জে তখনকার মতো নরম হলেন। তারপর শুনতে পাই নিজেই নাকি তিনি একদিন চাঁদমোহন ঘটককে সঙ্গে নিয়ে নৌকো করে সুতনুটি গেলেন। ঘটকের কপাল ভালো, রাজমোহন নাকি তখন কোম্পানির দপ্তর থেকে ফিরে সদ্য স্নান করে উঠেছেন। সন্ধ্যা হয় হয়, সেই ঝিকিমিকি বেলায় পাত্তর দেখলেন রামতারণ। খালি গা, আগুনের মতো টকটকে রং, লম্বা চওড়া দেহ, গলায় ধপধপে পৈতের গোছা, সদ্য স্নাত ব্রাহ্মণ। দেখে রামতারণ কেমন হয়ে গেলেন, বিপরীত ভাবটা কাটল। ঘটককে বললেন, কথাবার্তা কও। ঘটকের কথা বুঝতেই পারছিস, এমনিতেই তো বড় দিদিমা সত্যি পরমা সুন্দরী ছিলেন, তার উপর ঘটকের বর্ণনা, মেয়ে হাসলে মুক্ত ঝরে, হেঁটে গেলে পদ্ম ফোটে, সবের উপর রামতারণের ঘর। রাজমোহনের বুঝি আর সবুর হয় না, তবু ধীর স্থিরভাবেই কথা কইলেন। বিদ্যে ছিল তো পেটে, মাথার উপর কেউ নেই, নিজেই নিজের অভিভাবক, কাজে কাজেই সঙ্গে সঙ্গেই সব কথা হয়ে গেল। আর কুলিনের মেয়ের বিয়ের এত কথাই বা কি, শুধু 14 পুরুষের ঠিকুজি কুলিজিটা দেখে একবার মিলিয়ে নেওয়া, কোনো পক্ষের কোথাও কোনোখানে কুলভঙ্গ হয়েছে কিনা।
রাজমোহনে কুলপঞ্জি ছিল। রামতারণ দেখে শুনে সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গেই শুভ লগ্ন দেখে দিন স্থির করে ফেলে বিদায় নিলেন রামতারণ। ঘটকের মুখে মুখে দুদিনের মধ্যে গায়ে রাষ্ট্র হয়ে গেল। ফুলেশ্বরীর যা বর হচ্ছে এমন কেউ কখনো দেখেনি, শোনেনি। লোকের কথায় কথায় পাত্তরের 1 গুণ 100 গুণ হয়ে দাঁড়ালো। ফুলেশ্বরী সবই শুনছে। বুঝতেই পারছিস তার মনের অবস্থা। বিয়ের আশা তো বলতে গেলে কোনো কালে করেইনি। ইদানিং তো একেবারে সে আশা ছেড়েই দিয়েছিল। হঠাৎ এই সংবাদ, যেন পথের কাঙালের কাছে রাজার রাজত্ব। তোরা তো নাটক নভেল পড়িস, ভেবে দেখ কি স্বপনে বিভোর হয়ে আছে সে। দিদিমার মুখে শুনেছি, তখন আমার বয়স নেহাত কম, তবু বুঝতে পারতাম আহ্লাদে দিদির রূপ যেন আরো ফেটে পড়ছে। বিয়ের কথা পাকা হওয়া অবধি মা, পিসি, জাতগোত্তর, পাড়াপড়শি সকলের কাছেই যেন ফুলেশ্বরীর আদর বেড়ে গেল। একে একবারে বর, তাই আবার ফার্সি জানা, মোটা বেতনের চাকরে বর। রামতারণের মতো আর বুঝো তো কেউ নয়। সকলেই জানে টাকার মতন জিনিস নেই। ফুলেশ্বরীর বরের নাকি 1 কুড়ি 5 টাকা মাইনে। সতু হো হো করে হেসে ওঠে। কি, আমাদের বামুন ঠাকুরের চাইতেও কিছু কম? নবদুর্গা হাসলেন। তেমনি তখন টাকায় 2 মণ চাল ছিল। সে যা হোক, ফুলেশ্বরী তো হাওয়ায় ভাসছে। ওদিকে আনন্দনাড়ুর চাল কোটা হচ্ছে, বড়ি দেওয়া হচ্ছে, সুপুরি কাটা, সলতে পাকানো হচ্ছে, তাঁতিদের ঘরে কাপড়ে বায়না দেওয়া হয়েছে। রামতারণ মুখুজ্জের অবস্থা ভালোই ছিল। কাজে ফুলেশ্বরীর বিয়ের আলোচনায় গা বেশ সরগরম রইল কদিন। তারপর এলো বিয়ের দিন। ফুলেশ্বরীকে হলুদ মাথা, কোড়া তাঁতের লাল পাড় শাড়ি ছাড়িয়ে বালুচুরি চেলি পরিয়ে দেওয়া হলো। কানে ঢেরি ঝুমকো, হাতে পিনখাড়ু, গলায় চিক। কুলিনের মেয়ে এত গয়না হবার কথা নয়, কিন্তু বীরেশ্বরীর বাবা প্রথম দৌতুরির বিয়েতে যৌতুক দিয়েছিলেন এসব। 22 বছরের ফুলেশ্বরী 12 বছরের মেয়ের মতন চেলিতে, কনে চন্দনেতে আর ঘামেতে একাকার হয়ে পিঁড়ে বসে আছে চণ্ডীর পুঁথি কোলে করে। একজন ঠান্দি এসে বরবশ করার তুক করে গেলেন। ওরা কুলোডালা সাজিয়ে বসে, কিন্তু বর আর আসে না। নৌকো করে বর আসবে, গঙ্গার ঘাটে লোক মোতায়েন, বাজনদারে খাড়া, বরের দেখা নেই। ওদিকে লগ্ন বয়ে যায়। প্রথমে ছুটোছুটি হাঁকাহাঁকি, তারপর কান্নাকাটি পড়ে গেল বাড়িতে। মেয়ে দ পড়া হয়ে গেল, জন্মের মতন গেল। দ পড়া? সতু অবাক হয়ে বলে, সেটা আবার কি বস্তু ঠাকুমা? ওমা, দ পড়া জানিস না? বিয়ের রাতে কোনো দুর্বিপাকে লগ্নভ্রষ্ট হয়ে গেলেই মেয়ে দ পড়া হয়ে গেল। সে মেয়ে জন্মের শোধ না সধবা, না বিধবা, না আইবুড়ো হয়ে রইল। পুরোত বললেন সেই কথা। বললেন, লগ্নভ্রষ্টা মেয়ে আর জাতিভ্রষ্টা মেয়ে একই কথা। এই লগ্নেই মেয়ে সম্প্রদান করতে না পারলে মুকুজ্জে মশাইও পতিত হবেন। মুকুজ্জে মশাই পতিত হবেন, বোঝো কথা। নিজেই যিনি সমাজের মণি, বিধানদাতা, তিনি সইবেন এত বড় অপমানের কথা? রামতারণ মুকুজ্জের বংশে কেউ কখনো এত বড় অপমানের কথা শোনেনি। রামতারণ অন্ধকার মুখে বললেন, ঠিক আছে, মেয়ে আমি এই লগ্নেই সম্প্রদান করব। সম্প্রদানের জোগাড় উঠোনে নিয়ে যাওয়া হোক। উঠোনে সম্প্রদানের জোগাড় শুনে তো সবাই হাঁ। ব্যাপার কি রে বাবা?
ব্যাপার আর কিছু নয়, উঠোনে গন্ধরাজ গাছটার সঙ্গে বিয়ে দেওয়া হবে। শুনে কর্তামা বীরেশ্বরী ডুগরে কেঁদে উঠলেন। ওগো, অমন সর্বনাশ করো না, ওর যে ভালো বর আসছে। ধমকের চোটে তাকে চুপ করিয়ে দেওয়া হলো। সামান্য একটা মেয়ে আগে না বংশমর্যাদা আগে? এই তো তবু ভালো, সধবা মেয়ের যা মানসমীয় তার সবটাই পাবে ফুলেশ্বরী। আর পড়া হয়ে থাকলে যে কিছুরই অধিকারিণী নয়। কপালের কোণে চন্দন অনেকক্ষণ মুছে গেছে, বালুচরি চেলি ঘামে ভিজে লেপটে গেছে গায়ের সঙ্গে। চণ্ডীর পুঁথি কোল থেকে পড়ো পড়ো। পিঁড়িতে বসা ফুলেশ্বরীকে নিয়ে 4-5 জন ভগ্নিপতি সম্পর্ক গন্ধরাজ গাছটার সঙ্গে 7 পাকে বাঁধল। শুভদৃষ্টি আকাশের তারার সঙ্গে। পুরুত বললেন, আকাশের দিকে তাকাও মা, নক্ষত্রের সঙ্গে শুভদৃষ্টি হোক। নক্ষত্রের দৃষ্টিকেই পতির দৃষ্টি মনে করে চিরদিন সতীত্ব ধর্মে অটল থাকবে। নাপিত ছড়া কাটতে শুরু করলো। ভালো মন্দ লোক থাকো তো সরে যাও, ভালো মন্দ লোক থাকো তো সরে যাও। মন্দ চোখে যে চাইবে সে নিজের চোখের মাথা খাবে। 7 জন্ম কানি হবে, মহাব্যাধি কুষ্ঠ হবে। টুকটাক যে করবে তার আমার মতন হাত হবে। 1 মুঠো চাল 6 মাস খাবে, বগ্নবেরি সার হবে। কার জন্য এই রক্ষা কবচ? কাকে নিয়ে টুকটাক? সে ধার কে ধারে? বিয়ে যখন হচ্ছে অনুষ্ঠানের ত্রুটি না হয়। ছাদনাতলা থেকে সম্প্রদান পর্যন্ত সব সারা হয়ে কোরেকে যেই গন্ধরাজ গাছের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে, হঠাৎ বাইরের বাজনা বেজে উঠল। বর এসেছে, বর এসেছে। বাজনদাররা ঘাট থেকে বরের সঙ্গে বাজাতে বাজাতে এসেছে। কি সর্বনাশ! এখন বর এলো, যখন সব শেষ। বর আসেনি বলে যে যন্ত্রণা হচ্ছিল লোকে, বর এসেছে শুনে তার দ্বিগুণ হলো। হায় হায়, কি দুর্ভাগা কপাল মেয়েটার! সম্প্রদান হয়ে গেল, এখন বাজনা বাজিয়ে এলো রাজপুত্রের মতো বর। কাঠ হয়ে গেল বাড়ি শুদ্ধ সবাই। পাড়ার লোকের বর দেখতে ছুটোপুটি লেগে গেল। আর সবাই একবার করে দেখে এসে গালে হাত দিয়ে বসল। হায় ভগবান, কি বঞ্চিত অদিষ্ট মেয়েটার! এই স্বামীর হাতে পড়তে পেল না, না সাপ না ব্যাঙ হয়ে বসে রইল। সতু উঠে বসে বলে, কি পাগলের মতো বকছো ঠাকুমা? সত্যি বরটার সঙ্গে সত্যি বিয়ে হলো না? তুই এক খ্যাপা, তাই কখনো হয়? বাপ একবার দানের মন্তর পড়ে ফেলেছে, আবার পড়বে নাকি? বরপক্ষকে চেপে ধরা হলো। বিলম্ব কিসে? কুলীন কন্যার লগ্নভ্রষ্ট করিয়ে দাও, জীবন নষ্ট করে দাও, কেমন আক্কেল! ওরা হাত জোর করে বলল, উপায় ছিল না। গঙ্গায় সারাসারির বান ডেকেছিল, মাঝিরা নৌকো ছাড়তে চায়নি। বেশ হয়েছে, এখন কলা খাও। কোণে হাতছাড়া। দুপক্ষে বিরাট এক বচসা। ওরাও দোষ মানবে না, এরাও দোষ মানিয়ে ছাড়বে। কথা থেকে বচসা, হাতাহাতি, শেষ পর্যন্ত লাঠালাঠির জোগাড়। কি না পাড়ার আর কারুর মেয়ে বিয়ে করে যাও। বরের কপালের চন্দন মুছে গিয়েছিল। বেগনি বেনারসির জোর ঘামে ভিজে সপ সপ করছিল। সে হাত জোর করে বলল, মার্জনা করবেন, এই গোরফে গ্রামে বিয়ে করবার বাসনা আমার মিটে গেছে। কিন্তু শুধু বলছিলাম, সেই মেয়েটিকে একবার দেখা যায় না? মেয়েটি? কোন মেয়েটি? বর সবিনয়ে বলল, আজকের পাত্রীটি। কি?
যত বড় মুখ নয় তত বড় কথা। অর্বাচীন বেল্লিক বর্বর, পরস্ত্রীর মুখ দেখতে চাও তুমি? সবাই এই মারে তো এই মারে। এই সময় হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। বাইরের উঠোনে যেখানে বরের আসর ছিল সেইখানে উন্মাদিনীর মতো ছুটে এলেন বীরেশ্বরী। চেলি পড়া ফুলেশ্বরীকে হিড়ির করে টানতে টানতে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে উঠলেন, কারো কথা শুনো না তুমি বাবা। এই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি ওকে নিয়ে নৌকো করে পালাও, সুতনুটিতে গিয়ে অগ্নিনারায়ণ সাক্ষী করে ওকে বিয়ে করো, তুমি ওর প্রকৃত স্বামী। হই হই রব উঠল। মুখুজ্জেমশাই খড়ম তুলে স্ত্রী কন্যার দিকে ছুটতে যাচ্ছিলেন। কে যেন ধরে নিবৃত্ত করল। ফুলেশ্বরী কাকা রব তুলে হুকুম দিল, দৌড়ে তালা চাবি দিয়ে রেখে দাও। কে ছেড়েছে পাগলিকে? দুটোকেই দৌড়ে চাবি দিয়ে রাখো। দুজন দাসী এসে ওদের টানতে টানতে ভেতরে নিয়ে গেল। কিন্তু ততক্ষণে রাজমোহনের মনের বাসনা পূর্ণ হয়েছে, কোণে দেখে নিয়েছে। দেখে বোধহয় ভাবলো, এ কি মেয়ে, মরি মরি, এ মেয়ের জন্য লড়াই করা যায়, মান খুইয়ে খোসামত করা যায়। তা করেছিল নাকি অনেক কাকুতি মিনতি। বলেছিল ফুল গাছের সঙ্গে বিয়ে আবার বিয়ে, মিথ্যে লোকাচারের বসে আপনার এমন সর্বসুলক্ষণাক্রান্তা কন্যার জীবন একেবারে মাটি করে দেবেন না, আপনি আমার হাতে তুলে দিন। রামতারণ বললেন, মিথ্যা লোকাচার নয়, সত্য ধর্ম। এক কন্যার নামে দুবার সম্প্রদান মন্ত্র পাঠ করা যায় না। নিজের সন্তানের সুখ দুঃখ দেখবেন না? রামতারণ বললেন, সুখ দুঃখ দেখবার মালিক কি আমি? এখন না হয় তোমার প্রস্তাব মতো কাজ করলাম। ফিরতে যাত্রাপথে তুমি যে নৌকাডুবি হয়ে গঙ্গায় নিমজ্জিত হবে না, তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা অবশ্য কিছুই নেই। বর মাথা হেঁট করে বসে থাকল। কিন্তু ফুলেশ্বরীর সেই মুখ মনে করে যেন স্থির থাকতে পারছিল না। কাজেই ফের বলল, আর একবার বিবেচনা করুন। রামতারণ অটল অচল। বললেন, রামতারণ মুখুজ্জে কখনো এক কাজের জন্য দুবার বিবেচনা করে না। যা করেছি ভেবে বুঝেই করেছি। আমি স্ত্রীলোক নই যে স্নেহে অন্ধ হব। আমি মেনে নিয়েছি আমার কন্যার ওই ভবিতব্য। বর মাথা হেঁট করে ফিরে গেল সাঙ্গপাঙ্গ নিয়ে। বরযাত্রীদের নাকি আর গোলমাল করতে দেয়নি। আরও শুনেছি, সত্যি মিথ্যে জানি না, দিদিমার মা নাকি গোলমালের মধ্যে লুকিয়ে মেয়েকে চেলি ছাড়িয়ে সাদা কোড়া শাড়ি পরিয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে পড়েছিল। মেয়েকে ঘাটে বাঁধা বরের নৌকায় তুলে দিয়ে নিজে গঙ্গায় ডুবে মরবেন বলে। ফুলেশ্বরী নাকি আপত্তি করেনি, কিংবা হয়তো করেছিল, কে জানি। কিন্তু এদের করা পাহারা চোখ এড়াতে পারল না। ধরা পড়ল। তখন তাদের সত্যি চাবি দিয়ে রেখে দেওয়া হলো। তারপর আস্তে আস্তে সবই সামলালো। ফুলেশ্বরী সদবা গিন্নিদের সঙ্গে ফিরে গেল। সদবার মান মর্যাদা পেল, লোকের বিয়ের এও হলো, শ্রী গড়ল, বরণডালা সাজালো, 5 জনের সঙ্গে আলতা সিঁদুর পরে বেড়ালো। আবার আর একদিন গন্ধরাজ গাছটা শুকিয়ে মরে যেতে ঘাটে গিয়ে শাঁখা ভেঙে নোয়া ফেলে সিঁদুর মুছে বিধবাদের দল ভারী করল। হোপলেস, গাছ মরে গেল বলে বিধবা? সতু হতাশ ভাবে বলে, এরাই সব ছিলেন তখনকার মহা পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ। ছি ছি। নবদুর্গা হাসলেন, তখনকার তো সবটাই ছি ছি। নইলে জল জ্যান্ত গাছটা নিত্য যার পায়ে জল ঢালে ফুলেশ্বরী,
হঠাৎ ঝলসে পুড়ে কাঠ হয়ে গেল কেন? কাজটা জ্ঞাতি সত্তরের কাজ। গাছটা মরলে মুকুজ্জে মশাই মেয়েকে বিধবা হতে দেন কিনা দেখবার জন্যে জ্ঞাতিরা নাকি কোন তককে এসে গাছের গোড়ায় গন্ধক পুঁতে দিয়ে গেছিল। ফুলন্ত গাছটা পুড়ে মরল, ফুলিরও কপাল পুড়ল। সতু ভুরু কুঁচকে বলে, সেই বৈধব্য তিনি মানলেন? ও মা, শোনো কথা। নবদুর্গা চোখ কপালে তোলেন। মানবে নাকি? রোজ প্রাতঃকালে সেই গাছে গোড়ায় জল ঢেলে তবে জল গ্রহণ করত। স্বামী জ্ঞানে গলবস্ত্র হয়ে দুবেলা প্রণাম করত। ছি 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 ছি। তা তোরা এখন ছি বললে কি হবে? যে কালের যে আচার। আচ্ছা, তিনি সেই বাপের মুখ আর দেখেছিলেন? এই দেখো খ্যাপার কথা। চিরটা কাল তো তিনি তার বাপের সংসার মাথায় করে রেখেছিলেন, তেমনি আবার তাঁকেও দেশশুদ্ধ লোক মাথার মণি বলে গণ্য করেছে। ফুল ঠাকুরনের ভয় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সতু কি বলতে যাচ্ছিল, হঠাৎ কলকোলাহল করতে করতে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো ঝুমঝুমি আর বুলবুলি। হৈ হৈ করে বলে উঠল, এই সতু, তুই এখানে খোকার মতো ঠাকুমার কোলে শুয়ে আছিস? বলেছিলি যে আমাদের পত্রিকার জন্য তোর সেই চুল বড় লেখক বন্ধুর কাছ থেকে একটা গল্প আদায় করে দিবি। সতু উঠে বসে হাই তুলে বলে, ওকে আর বলতে হবে না ছোটদি, আমি নিজেই তোদের পত্রিকায় গল্প লিখব। তুই তুই লিখবি গল্প? হেসে গড়িয়ে পড়ল ওরা। সতু গম্ভীরভাবে বলল, হাসবার কিছু নেই। বাড়ির মধ্যেই একটি গল্পের ঝুলি আবিষ্কার করে ফেলেছি আমি। তার থেকে একটি একটি করে বার করব আর তোদের পত্রিকার পাতা ভরাবো। আহারে, পাতা ভরানো নিয়েই সব বুঝি? তবে আবার কি, দেখিস না দুদিন পরেই এই সতু বালুজ্যের কি নামখানা হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ঠাকুরমার ঝুলি গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।